হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। তো এর আগের দিনকার ভিডিওতে তোমরা জেনেছিলে চলন কি বা চলন সম্পর্কে কিছু আলোচনা আমরা করেছিলাম। তাহলে এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় যে চ্যাপ্টারটা আছে তার পরবর্তী ভাগ যেটা আছে সেটা হচ্ছে হরমোন। তাহলে হরমোন সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো। হরমোন কি এই বিষয়ে আমরা জানবো। তো দেখা যাক যে হরমোন কি। তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ যে প্রথমে একটি বীজ ছিল, বীজ থেকে অঙ্কুর বার হয়েছে। এবার অঙ্কুরটা আবার চারা গাছে রূপান্তরিত হয়েছে এবং সেই চারা গাছটা আবার বড় একটি বৃক্ষে পরিণত হয়েছে। তাহলে এই বীজ থেকে বড় একটা বৃক্ষ হচ্ছে, আবার বৃক্ষতে নানা রকমের ফুল ফল ফুটছে। সেই ফলের মধ্যে আবার কি পাচ্ছি আমরা? বীজ পাচ্ছি। সেই বীজটা আবার কি হচ্ছে? অঙ্কুরিত হচ্ছে, মানে এটা সাইকেলের মতো চলতে থাকছে। তাহলে কেন হচ্ছে এটা? পরিবেশে প্রাকৃতিকভাবেই তো ঘটনাগুলো নিজে নিজেই ঘটতে থাকছে, তো কেন ঘটতে থাকছে? তো সেই বিষয়ে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছিল। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, আগের দিন আমরা টপিক চলন পড়েছিলাম। তো টপিক চলনে তোমরা দেখেছিলে যে একটি গাছ আমি ঘরের মধ্যে লাগিয়েছিলাম, বদ্ধ ঘরের মধ্যে গাছটা লাগিয়েছিলাম। তো গাছটা জানলা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছিল, মানে আলোর দিকে যাওয়ার চেষ্টা করছিল। তো গাছের কি চোখ আছে যে গাছ যা আলোর দিকে যাওয়ার চেষ্টা করবে? গাছের তো চোখ নেই। মানুষের নয়, চোখ আছে, মানুষ আলোর দিকে যেতে পারবে, মানে দেখতে পাচ্ছে বাইরে আলো আছে, দেখতে পাচ্ছে। তো গাছের তো চোখ নেই, তো গাছ কেন যাচ্ছে আলোর দিকে? কিভাবে যাচ্ছে? কিভাবে জানতে পারছে যে ওদিকে আলো আছে? আরেকটা জিনিস হচ্ছে, গাছের মূলগুলো সবসময় নিচের দিকে যায়। কেন নিচের দিকে যায়? অন্য দিকেও তো যেতে পারতো, নিচের দিকে কেন যাচ্ছে? এছাড়া সুন্দরী গাছের শ্বাসমূলগুলো ওপর দিকে যায়, কেন ওপর দিকে যাচ্ছে? তার প্রয়োজনের খাতিরে সে ওপর দিকে যাচ্ছে। তাহলে গাছটা, মানে এগুলো গাছ করছে কিভাবে? গাছের তো সেভাবে কোনো ইয়ে নেই। আমাদের যেমন স্নায়ুতন্ত্র আছে, আমাদেরকে কেউ ছুলে বা কিছু করলে, আঘাত করলে আমরা বুঝতে পারছি, কিন্তু গাছের তো স্নায়ুতন্ত্র নেই। তো চলো আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে জানবো। এগুলো ঘটছে তার কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে হরমোন। তাহলে হরমোন কি? 1881 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন আলোকবৃত্তি পরীক্ষা থেকে উদ্ভিদ দেহে একটি রাসায়নিক পদার্থের উপস্থিতির কথা বলেন। তারা কিন্তু হরমোনের উপস্থিতির কথা বলেননি, তারা বলেছিলেন যে উদ্ভিদের দেহে একটি রাসায়নিক পদার্থ কাজ করে। পরবর্তীকালে 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং এই এই রাসায়নিক পদার্থটিকে হরমোন নামে অভিহিত করেন। তাহলে তারা কোথা থেকে পেয়েছিলেন? তারা মানে একটা প্রাণী থেকে সিক্রিটিন নামে একটি হরমোন পেয়েছিলেন। তার পরবর্তীকালে দেখতে পাবো 1928 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়েন্ট জই বা ওট গাছের মুকুলাবরণী থেকে প্রথম অক্সিন হরমোন আবিষ্কার করে ফেললেন। তাহলে এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হরমোন আবিষ্কৃত হলো। তাহলে এই হরমোন শব্দটা তো ফার্স্ট বলেছিলেন বেলিস ও স্টার্লিং। তো বেলিস ও স্টার্লিং যে হরমোন কথাটা ব্যবহার করেছিলেন, তো এই হরমোন কথাটা কোথা থেকে এসেছিল? হরমোন একটি গ্রিক শব্দ, যেটি এসেছে হরমাইন বা হরমাও থেকে, যার অর্থ হচ্ছে জাগ্রত করা বা উত্তেজিত করা। আচ্ছা, তাহলে জাগ্রত করা ও উত্তেজিত করা কেন? দেখো, হরমোন কি করে? হরমোন একটা নির্দিষ্ট কোষপুঞ্জ বা কোষ সমষ্টি থেকে উৎপন্ন হয়। এগুলো ধরো কোষপুঞ্জ থেকে উৎপন্ন হয় হরমোন, এবং নির্দিষ্ট একটি কোষ, যেই কোষটার কোনো মানে সেই কোষটার মধ্যে কোনো কাজ করতে হবে, কোনো রাসায়নিক তার মধ্যে কাজ করতে হবে, বা কোষটার বৃদ্ধি করতে হবে, বা অন্যান্য কোনো কাজ হতে পারে। সেই কাজটি করার জন্য হরমোন নির্দিষ্ট কয়েকটি কোষ সমষ্টি থেকে উৎপন্ন হয়ে সেই কোষটির দিকে, সেই লক্ষ্য কোষের দিকে পরিবাহিত হয়, এবং পরিবাহিত হওয়ার পর সেই কাজটি সম্পাদন করে। তাহলে প্রধানত হরমোন কি করে? সেই কোষটির মধ্যে রাসায়নিক কাজগুলি সম্পাদন করে, তাই আমরা হরমোনকে রাসায়নিক সমন্বয়কও বলে থাকি। আর যে যে কোষ সমষ্টি থেকে উৎপন্ন হয়ে যে কোষে গিয়ে যে কাজটি করছে, এই কোষটিকে আমরা কি বলবো? এই কোষটিকে আমরা বলবো লক্ষ্য কোষ, মানে টার্গেট কোষ। মানে হরমোন কি করে? একটি নির্দিষ্ট কোষপুঞ্জ বা কোষ সমষ্টি থেকে উৎপন্ন হয়ে লক্ষ্য কোষ বা টার্গেট কোষে গিয়ে তার যে কাজটি করার দরকার, সেই কাজটি করে তারপর কি করে হরমোন? তারপরে হরমোন কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, মানে হরমোন নিজের কাজ করার পর হরমোন শেষ হয়ে যায়। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কি? আচ্ছা, তাহলে আজকে আমরা প্রধানত উদ্ভিদ হরমোন সম্পর্কে আলোচনা করব। তো উদ্ভিদ হরমোনের উৎস সম্পর্কে একটু জানা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি আছে? কচি পাতা, তারপর এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে কাণ্ডের যে অগ্রভাগ সেটা। এছাড়া মূলের অগ্রভাগ, মানে উদ্ভিদের প্রধানত বর্ধনশীল অঙ্গ যেগুলো আছে, মানে যেগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই সমস্ত জায়গায় আমরা হরমোনের উপস্থিতি লক্ষ্য করতে পারবো। এছাড়াও ডাবের জলে,
আমরা হরমোন দেখতে পাবো। বুঝতে পারলে তাহলে? এবার আমরা জানবো যে হরমোন তো এই যে কোষ সমষ্টি থেকে পরিবাহিত হচ্ছে, একটি কোষে গিয়ে পরিবাহিত হচ্ছে। তাহলে এই মাঝখানে যে পরিবহনটা কিভাবে ঘটছে বলতো? উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দুটো কলা, জাইলেম ও ফ্লোয়েম, এই দুটো কলার মাধ্যমে হরমোন ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয়। তাহলে তোমরা এই জাইলেম আর ফ্লোয়েম যে ঘটনাটা আছে এইটা হয়তো জানো, কিন্তু ব্যাপন জিনিসটা কি সেটা তোমরা জানো না। ব্যাপন কি? ব্যাপন হচ্ছে, ধরো তুমি একটা সেন্টের বোতল ঘরের এক কোনায় খুললে এবং সেই সেন্টের গন্ধটা আস্তে আস্তে গোটা ঘরের মধ্যে ছড়িয়ে গেল। তো তুমি তো কিছু করলে না, তুমি তো শুধু সেন্টটা খুললে, তার গন্ধটা কিভাবে ছড়িয়ে গেল? এই ছড়ানোটাকে আমরা বলি ব্যাপন প্রক্রিয়া। মানে এভাবেই হরমোন এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয়। তাহলে পরিবহনটা বুঝতে পারলে উদ্ভিদ হরমোন কিভাবে পরিবাহিত হচ্ছে। আচ্ছা, আমরা হরমোন প্রধানত দুই প্রকারের হরমোন দেখতে পাবো, একটা হচ্ছে প্রাণী হরমোন এবং আরেকটি অন্যটি হচ্ছে উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোনকে আমরা ফাইটো হরমোনও বলে থাকি। নেক্সট হচ্ছে হরমোনের কাজ। হরমোনের কাজ কি? উদ্ভিদ হরমোন কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে। কেন? কারণ হরমোন একটা রাসায়নিক সমন্বয়ক, আমাদের দেহে রাসায়নিক সমন্বয়ক হচ্ছে হরমোন। আচ্ছা, হরমোন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, বৃদ্ধি ও কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, হরমোন ফুলের বৃদ্ধি, পরিস্ফুটন ও পরিণত হওয়া ইত্যাদিগুলোকে নিয়ন্ত্রণ করছে হরমোন। এবং ক্রিয়ার পর হরমোন সবসময় কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, মানে কাজ সম্পন্ন হয়ে গেল, হরমোন মানে শেষ হয়ে গেল বা হরমোন ধ্বংস হয়ে গেল। নেক্সট আমরা দেখব উদ্ভিদ হরমোনের কিছু শ্রেণী বিভাগ। তাহলে উদ্ভিদ হরমোনের ভাগগুলো দেখে নেওয়া যাক। উদ্ভিদ হরমোনকে প্রধানত মানে ভাগ করা হয় দুই ভাগে, নাইট্রোজেনের উপস্থিতির ওপর। মানে কোনো কোনো হরমোন আমরা দেখতে পাবো নাইট্রোজেন ঘটিত হরমোন, আর কোনো কোনো হরমোন দেখতে পাবো নাইট্রোজেন বিহীন হরমোন। নাইট্রোজেন ঘটিত হরমোন মানে যেই হরমোনগুলোতে নাইট্রোজেনের উপস্থিতি থাকে, যেমন কি অক্সিন আর সাইটোকাইনিন, এই দুটো হরমোনে তুমি দেখবে যে নাইট্রোজেন রয়েছে। আর দেখবো জিববেরেলিন আর ইথিলিন, এই হরমোনগুলোতে কি নাইট্রোজেন থাকে না। তাহলে এটা একটা ভাগ দেখলে। আরেক প্রকার ভাগ হয় প্রকৃতি অনুসারে। প্রকৃতি অনুসারে কি ভাগ করা হয়? প্রাকৃতিক, কৃত্রিম, প্রকল্পিত ও গ্যাসীয়। প্রাকৃতিক হরমোন কি? প্রাকৃতিক হরমোন যেগুলো প্রাকৃতিকভাবে উদ্ভিদের দেহে উৎপন্ন হয়, যেমন হচ্ছে তোমাদের সিলেবাসে এগুলোই রয়েছে, প্রাকৃতিক হরমোনই বেশি রয়েছে। সেটা হচ্ছে অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন, এই তিনটে। আর কৃত্রিম হরমোনগুলো কি? কৃত্রিম হরমোনগুলো কিন্তু মানুষ তৈরি করে। কোথায়? ল্যাবরেটরিতে বা কৃত্রিমভাবে বিভিন্ন প্রক্রিয়ায় এই কৃত্রিম হরমোনগুলো মানুষই তৈরি করে। এই কৃত্রিম হরমোনগুলো হচ্ছে এই 2,4-D, IBA, NAA, এগুলো হচ্ছে তোমার কৃত্রিম হরমোন। আর প্রকল্পিত হরমোন কি? প্রকল্পিত হরমোনগুলো অনেকটা প্রাকৃতিক হরমোনের মতনই, কিন্তু এই প্রকল্পিত হরমোনের রাসায়নিক গঠন সম্পর্কে এখনো আমাদের কাছে সঠিক ধারণা নেই, সেজন্য আমরা এগুলোকে প্রকল্পিত হরমোন বলে থাকি। এর একটা উদাহরণ হচ্ছে ফ্লোরিজেন। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্যাসীয় হরমোন। গ্যাসীয় হরমোন মানে কি? যেটা গ্যাসের আকারে থাকবে, এরকম একটা হরমোন হচ্ছে ইথিলিন। তাহলে বুঝতে পারলে হরমোনের প্রকারভেদ বা কয়েক কয়েক ভাগে হরমোনকে ভাগ করা যায়। নেক্সট আমরা দেখব, আজকে আমি শুধু অক্সিন হরমোনটি আলোচনা করব, পরবর্তী সাইটোকাইনিন ও জিবরেলিন পরের ক্লাসে তোমরা পাবে। আচ্ছা, তো প্রথমে তোমরা দেখো এই যে সংকেতটা, দেখো সংকেতটায় কি রয়েছে। সংকেতটা আছে, প্রথম আছে দেখো কার্বন, তারপর আছে হাইড্রোজেন, তারপর আছে অক্সিজেন, তারপর আছে নাইট্রোজেন। তাহলে অক্সিজেনের মধ্যে আমরা যদি জিজ্ঞেস করা হয় তোমাকে যে অক্সিজেনের উপাদান কি, অক্সিন হরমোনের উপাদান কি, তাহলে তুমি বলবে অক্সিন হরমোনের উপাদানগুলো হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। মানে চন, চন মনে রাখবে, চন মানে অক্সিন হরমোনের উপাদান। আচ্ছা, অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে লাস্টেরটা দেখতে পাচ্ছ অ্যাসিটিক অ্যাসিড, মানে আমরা বলতে পারি যে অক্সিন হরমোন হলো একটা অ্যাসিড ধর্মী হরমোন। আর প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন হলো অক্সিন। তো আমরা এর আগে দেখলাম যে বিজ্ঞানী ভেন্ট জয়ী নামের উদ্ভিদের মুকুলাবরণী থেকে অক্সিন হরমোনটি আবিষ্কার করেছিলেন। উৎস, এই অক্সিন হরমোন আমরা কোথায় পাবো? অক্সিন হরমোন কি করে বলতো? অক্সিন হরমোন উদ্ভিদের বৃদ্ধি করতে সাহায্য করে। তাহলে যে উদ্ভিদের যে বৃদ্ধিপ্রাপ্ত যে অংশগুলো আছে, বর্ধনশীল অঙ্গ, সেখানে আমরা অক্সিন হরমোন পাবো। যেমন হচ্ছে কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল আবরণী, বর্ধনশীল পাতার কোষ, এসব। আচ্ছা, তাহলে অক্সিন হরমোনের কিছু কাজ সম্পর্কে আলোচনা করা যাক। প্রথম হচ্ছে অগ্রস্তর প্রকটতা। অক্সিন হরমোন কি করে বলতো? একটা গাছকে লম্বা হতে সাহায্য করে হচ্ছে অক্সিন হরমোন। মানে ধরো কোনো গাছে
অগ্রভাগ যেটা মানে মানে মাথার ওপর যে কুড়িটা থাকে, অগ্রস্থ কুড়ি, এই যে দেখতে পাচ্ছ অগ্রস্থ কুড়ি, এই কুড়িটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে এবং গাছটা দেখতে লম্বা হয়। মানে শাখা পোশাখা যেগুলো আছে দেখো, শাখা পোশাখাগুলো কিন্তু বৃদ্ধি ততটা পায়নি যতটা কিনা গাছটার অগ্রভাগটা বৃদ্ধি পেয়েছে। মানে অক্সিন হরমোন কি করবে, তার অগ্রভাগের বৃদ্ধি করবে, এবার শাখা পোশাখাগুলো বৃদ্ধি ব্যাহত করে দেবে, মানে বৃদ্ধিটা থামিয়ে দেবে। আচ্ছা, তো আমরা একটা পরীক্ষা করতে পারি এখান থেকে, যে আমরা অগ্রস্থ ভাগটা মানে অগ্রভাগটা কেটে বাদ দিয়ে দিলাম কোনো গাছে, তাহলে কি হবে তখন, তখন তুমি দেখতে পাবে সেই গাছটায় নতুন শাখা পোশাখা জন্মাচ্ছে, মানে সাইডের যে পাতাগুলো বা ডালগুলো সেগুলো গজিয়ে উঠছে। তাহলে তাহলে এই ঘটনাটাকে আমরা বলি অগ্রস্থ প্রকটতা, মানে অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। বুঝতে পারলে? নেক্সট আমরা দেখবো হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। অক্সিন হরমোন কিভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। আচ্ছা, প্রথমে একটা কথা বলে দিই, ট্রপিক চলন নিয়ন্ত্রণ কি করে করে অক্সিন হরমোন, উদ্ভিদের যে কাণ্ড আছে, কাণ্ডের কোষ অক্সিন হরমোনের বেশি ঘনত্বে বিভাজিত হয়, আর মূলের কোষ যেটা আছে সেটা অক্সিন হরমোনের কম ঘনত্বে বিভাজিত হয়। এবার এই কথাটা যেটা আমি বললাম, এটা আমি তোমাদেরকে বলছি, দেখো ব্যাখ্যা করছি, এবার বুঝতে পারবে। এই যে এই দুটো ছবি দেখতে পাচ্ছ, এখানে ধরো সূর্য আছে, এখানে কি আছে, সূর্য আছে, মানে আলো আছে, আলোর উপস্থিতি এই দিকটায়, আর তার উল্টো দিকে এখানে কি হবে, এখানে আলো থাকবে না। তাহলে যখন আলোর উপস্থিতি থাকবে, মানে যেদিকে থেকে সূর্যের আলোটা আসবে, তাহলে অক্সিন হরমোনের যে অণুগুলো আছে, মানে যেমন আমরা সব জিনিসের ছোট ছোট অক্সিজেন হরমোনের অণু বা অক্সিজেনের অণু বা হাইড্রোজেনের অণু পাই, সেরকম অক্সিজেন হরমোনের কিছু কিছু ছোট ছোট অণু থাকে। সেই অণুগুলো কি করবে, এই সাইডে জমা হতে থাকবে, মানে এই সাইড থেকে সরে গিয়ে এই সাইডে জমা হতে থাকবে। আচ্ছা, তাহলে জমা হওয়ার ফলে কি হবে, আমি কি বললাম, যে কাণ্ডের কোষ কি হয়, অক্সিন হরমোনের বেশি ঘনত্বে বিভাজিত হয়। তাহলে এই দিকে দেখো অক্সিন হরমোনের ঘনত্ব বেড়ে গেল, কাণ্ডের কোষ যেটা আছে, কাণ্ডের কোষে তখন কি হবে, অক্সিন এই দিকটা বিভাজিত হতে লাগবে, এই দিকটা বিভাজিত হতে লাগবে এবং বেঁকে যাবে, দেখো বেঁকে গেল। এই যে পরের ছবিটা দেখতে পাচ্ছ যে এই দিকটা কি হয়েছে, বেঁকে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস বললাম যে উদ্ভিদের মূল অক্সিন হরমোনের কম ঘনত্বে বিভাজিত হয়। তাহলে এদিক থেকে আলো আসছে, তাহলে অক্সিন হরমোন গুলো কি হবে, এদিকে সরে যাবে, অক্সিন হরমোনের অণুগুলো এদিকে ধরো অক্সিন হরমোন জমা হতে থাকলো। এবার এই দিকটাতে কি আছে, কম ঘনত্ব, তার উল্টো দিকে কি আছে, বেশি ঘনত্ব। তাহলে উদ্ভিদের মূলটা কোন দিকে বিভাজিত হবে বলতো, যেদিকে ঘনত্ব কম সেদিকে উদ্ভিদের মূলটা বিভাজিত হবে। মানে কি হবে, উদ্ভিদের মূলটা এই দিকটা বেশি বিভাজিত হবে এবং এই দিকটা বেঁকে যাবে, এরকম ভাবে বেঁকে যাবে। দেখো পরের ছবিটায় লক্ষ্য করো, পরের ছবিটা বেঁকে গেছে। তাহলে এইভাবে অক্সিন হরমোন উদ্ভিদের টপিক চলন নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আর একটা জিনিস দেখে দিই, জিওট্রপিক চলন কিভাবে নিয়ন্ত্রণ করে। জিওট্রপিক চলনের ক্ষেত্রেও সেম, এই অক্সিন হরমোনের অণুগুলো দেখো, এই যে এই ছবিটা লক্ষ্য করো, এই ছবিটা কি হয়েছে, এখানে অক্সিন হরমোনের অণুগুলো জমা হয়ে গেছে এবং এই দিকটা দেখো বেশি পরিমাণে বিভাজিত হয়েছে এবং বেঁকে গেছে। অপরদিকে আমরা যদি দেখি, এই দিকটাতে অক্সিন হরমোনের অণু, মানে এর নিচের দিকটাতে অক্সিন হরমোনের অণুগুলো জমেছে, ফলে কি হয়েছে, এই দিকটা বিভাজিত হয়েছে, দেখো ফলে কি হয়েছে, এটা নিচের দিকে বৃদ্ধি মানে বেঁকে গেছে। তাহলে এইভাবে উদ্ভিদের অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করছে। নেক্সট দেখবো, এছাড়াও অক্সিন হরমোন কি করে, ফলের বৃদ্ধিতে সাহায্য করে। আচ্ছা, তার আগে একটা ঘটনা তোমরা দেখো, পার্থেনোকার্পি, আমরা কি জানি যে ফুলের মধ্যে কি থাকে, পরাগরেণু থাকে, গর্ভাশয় থাকে, ডিম্বক থাকে এবং ডিম্বাণু থাকে। তাহলে কি হয়, ফুলের মধ্যে নিষেক প্রক্রিয়া হয় এবং নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ডিম্বাশয় ফলে পরিণত হয়। কিন্তু আমরা দেখব যে যদি নিষেক হওয়ার আগেই যদি আমি ফুলের মধ্যে অক্সিন হরমোন প্রয়োগ করে দিই, তাহলে নিষেক ছাড়াই ডিম্বাশয় কি হবে, ফলে পরিণত হয়ে যাবে এবং সেই ফলের মধ্যে আমরা কিন্তু কোনো বীজ পাবো না। ধরো একটা পেয়ারার যে ফুলের মধ্যে আমি অক্সিন হরমোন দিয়ে দিলাম, তাহলে পেয়ারার মধ্যে অনেক ছোট ছোট বীজ থাকে না, কিন্তু সেখান থেকে নিষেক ছাড়া যে পেয়ারাটা উৎপন্ন হবে, সেই পেয়ারার মধ্যে কোনো বীজই থাকবে না, বীজহীন ফল উৎপন্ন হবে। এই ঘটনাটাকে আমরা বলছি পার্থেনোকার্পি। তাহলে অক্সিন হরমোনের প্রভাবে বীজহীন ফল উৎপন্ন হওয়াকে বলা হয় পার্থেনোকার্পি। আচ্ছা, এছাড়াও আমরা দেখতে পেলাম যে মূলের বৃদ্ধিতে অক্সিন হরমোন হচ্ছে সাহায্য করে। দেখো লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে। আমি কি বললাম, কম ঘনত্বের অক্সিন, যখন মূলের মধ্যে অক্সিনের হরমোনের ঘনত্ব যেখানে কম হয় সেখানে মূলের কোষগুলো বিভাজন হয়। তাহলে এটাই হচ্ছে সেটা।
আজকে আমি এই অবধি রাখলাম। এর পরের ভিডিওতে আমি জিবরেলিন এবং সাইটোকাইনিন হরমোন সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।